আমি অরুণিমা। পেশায় আমি একজন স্কুল শিক্ষিকা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবো, মানুষ গড়ার কারিগর হব। সেই স্বপ্ন পূরণ হয়েছিল ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগত জীবন যে এমন এক ভয়ঙ্কর অন্ধকারের গোলকধাঁধায় হারিয়ে যাবে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আজ আপনাদের সামনে আমার জীবনের যে অধ্যায়টি উন্মোচন করতে চলেছি তা মনে পড়লে আজও আমার মেরুদণ্ড বেয়ে হিম শীতল স্রোত নেমে যায়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে এক অজানা আতঙ্কে। তবুও আজ সবটা বলবো। হয়তো আমার এই গল্প কোনো এক বোনের জীবনের সাবধান বাণী হয়ে আসবে। আমার বয়স তখন ২৪। প্রতিদিন সকালে স্কুটি নিয়ে স্কুলে যেতাম। জীবনটা বেশ ছকে বাঁধা ছিল, কিন্তু সেই সাজানো জীবনে কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো একটি ছেলে, নাম রনি। গত ৬ মাস ধরে এই ছেলেটি আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছিল। বখাটে, চরিত্রহীন বলতে যা বোঝায়, রনি ছিল ঠিক তাই। আমার স্কুলের রাস্তায় সে দাঁড়িয়ে থাকত। তার লোলুপ দৃষ্টি যেন আমার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খেত। শুধু তাকিয়ে থাকাই নয়, প্রতিদিন নোংরা ইঙ্গিত করা, অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ। তার একটাই জেদ, সে আমার সাথেই তার বাসর রাত কাটাবে। ভাবুন তো, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের কানে যখন প্রতিদিন রাস্তায় এমন কথা আসে, তখন তার কেমন লাগে? ঘৃণায় আমার গা রি করত। কখনো সে চলন্ত স্কুটির সামনে এসে পথ আটকাত, কখনো বা সাহস দেখিয়ে আমার ওড়না ধরে টান দিত। আমি তাকে মানুষ মনে করতাম না, একটা পশুর চেয়েও অধম ছিল সে। আমি বহুবার তাকে পুলিশের ভয় দেখিয়েছি, কিন্তু তার নির্লজ্জ হাসির সামনে আমার সব হুমকি ম্লান হয়ে যেত। সে বলতো, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না অরুণিমা, তুমি শুধু আমার। তার সেই কদর্য হাসিটা মনে পড়লে আজও আমার গা গুলিয়ে ওঠে। সে আমাকে চ্যালেঞ্জ করেছিল, দেখে নিও, শেষ পর্যন্ত আমাকেই তোমার বিয়ে করতে হবে। আমি তার সেই কথাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কে জানত বিধাতা আমার কপালে কি নির্মম পরিহাস লিখে রেখেছেন। একদিন তো সে সব সীমা ছাড়িয়ে গেল। আমি তার প্রেমের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করায় সে আমার স্কুটির তেলের ট্যাঙ্কে নিজের মূত্র বিসর্জন করল। ছি, মানুষের মন কতটা নিচু হলে এমন কাজ করতে পারে! সেদিন আর সহ্য করতে পারিনি। ভরা রাস্তায় যখন সে আর তার বন্ধুরা আমাকে ঘিরে ধরে উত্ত্যক্ত করছিল, আমি চিৎকার করে ট্রাফিক পুলিশকে ডাকি। পুলিশ এসে যখন ওদের ধমক দেয়, তখন রনি আর তার বন্ধুরা উল্টো চেঁচামেচি শুরু করে দেয়। লোক জড়ো করে মিথ্যা নাটক সাজায় যে পুলিশ নাকি অকারণে ওদের মারধর করছে। ওদের ধূর্তামি আর বেহায়াপনা দেখে পুলিশ অফিসারও অসহায় হয়ে পড়েছিলেন। তিনি আমাকে আড়ালে ডেকে বললেন, মা, তুমি বরং বাড়ি চলে যাও, এদের সাথে লড়তে যেও না। এরা রাস্তার ছেলে, এদের কিচ্ছু হবে না, কিন্তু তোমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। পুলিশের কথা শুনে সেদিন অপমানে, কষ্টে আমার চোখে জল চলে এসেছিল। একজন নারী হিসেবে নিজেকে সেদিন বড্ড অসহায় মনে হচ্ছিল। মাথা নিচু করে এক বুক কষ্ট নিয়ে আমি বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে আমার বাবা মা তখন আমার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। আমার বয়স তখন ২৪, তাই তাদের দুশ্চিন্তার অন্ত ছিল না। আমিও চাইছিলাম এই নরক থেকে মুক্তি পেতে। বিয়ে হয়ে গেলে হয়তো রনি আর আমাকে বিরক্ত করার সাহস পাবে না। বাবার এক পরিচিতের মাধ্যমে পলাশ নামের একটি ছেলের সাথে আমার সম্বন্ধ ঠিক হলো। ছেলেটি বেশ ভালো, ভদ্র। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। রনির ওই নোংরা ছায়া থেকে আমি মুক্তি পাব। কিন্তু আমার ভাগ্যাকাশে যে কালো মেঘ জমেছিল তা এত সহজে কাটার ছিল না। বিয়ের ঠিক ২ দিন আগে খবর এলো পলাশের এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা শোনা মাত্রই আমাদের বাড়িতে শোকের ছায়া নেমে এলো। কিন্তু তার চেয়েও বড় আঘাতটা এলো তখন, যখন পলাশের বাবা মা সরাসরি আমাকে অপয়া বলে দাগিয়ে দিলেন। তারা বললেন, যে মেয়ে ঘরে আসার আগেই ছেলের এমন বিপদ হলো, সে ঘরে ঢুকলে তো আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তারা মুখের উপর বিয়েটা ভেঙে দিলেন। আমার বাবা মা যেন পাথর হয়ে গেলেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল আমি অপয়া। কেউ আর আমাকে ছেলের বউ করতে চাইবে না। আমার দিকে তাকালেই লোকে ফিসফিস করত। নিজের ঘরে দরজা বন্ধ করে আমি দিনের পর দিন কেঁদেছি। আমি তো কোনো দোষ করিনি, কেন আমার সাথে এমন হচ্ছে? বাবা মায়ের ওই শুকিয়ে যাওয়া মুখগুলো দেখে আমার মরে যেতে ইচ্ছে করত। আমি তাদের বোঝানোর চেষ্টা করতাম, বাবা, এতে আমার তো কোনো হাত নেই। কিন্তু সমাজ কি আর যুক্তির ধার ধারে? এমন এক ঘোর অমানিসার মধ্যে হঠাৎ এক চিলে আলোর রেখা হয়ে এলো অভিক।
আমার বাবা যে অফিসের ক্লার্ক ছিলেন তার পাশের ব্যাংকেই অভিক চাকরি করত। সুদর্শন, শিক্ষিত এবং অত্যন্ত মার্জিত স্বভাবের ছেলে। বাবা তাকে রোজ দেখতেন, চিনতেন। সেই অভিকের মা একদিন নিজে এসে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বললেন, শুনলাম আপনাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে। লোকে যা খুশি বলুক, আমরা ওসব কুসংস্কারে বিশ্বাস করি না। আমার বড় ছেলের জন্য আপনার অরুণিমাকে আমার বড্ড পছন্দ। আপনারা রাজি থাকলে আমি ওকে আমার বাড়ির বড় বউ করে নিতে চাই। কথাগুলো শুনে আমার বাবা মা যেন হাতে চাঁদ পেলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে এই অপয়া বদনাম থাকার পরেও কেউ নিজে থেকে এত ভালো সম্বন্ধ নিয়ে আসতে পারে। তারা দ্বিমত করলেন না। তড়িঘড়ি করে বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল। আমার মনেও তখন খুশির জোয়ার। অভিককে আমি আগে থেকেই একটু আড্ডু চিনতাম, তাই মনে হলো ঈশ্বর হয়তো মুখ তুলে চেয়েছেন। কিন্তু একটা বিষয় তখনও খটকা লাগছিল। বিয়ের পাকা কথা বা আশীর্বাদের সময় অভিকের ছোট ভাইকে আমরা কেউ দেখিনি। আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, ও তো কাজের সূত্রে বাইরে আছে, ঠিক বিয়ের দিন চলে আসবে। আমরাও আর ওটা নিয়ে মাথা ঘামাইনি। বাবা মা চেয়েছিলেন কত তাড়াতাড়ি আমাকে পাত্রস্থ করা যায়, সেটাই ছিল মুখ্য। অবশেষে বিয়ের সেই শুভ লগ্ন উপস্থিত হল। জাঁকজমকপূর্ণভাবে আমার আর অভিকের বিয়ে হয়ে গেল। লাল বেনারসি, গয়না আর ফুলের সাজে আমাকে যখন শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হলো, তখন আমার মনে হাজারো রঙিন স্বপ্ন, নতুন সংসার, নতুন জীবন। কিন্তু গৃহপ্রবেশের সময় যখন বরণের ডালা হাতে আমার শাশুড়ি মায়ের পাশে দাঁড়ানো ছেলেটির দিকে আমার চোখ পড়ল, আমার পায়ের তলার মাটি যেন মুহূর্তেই সরে গেল, বুকের রক্ত হিম হয়ে গেল। এ আমি কাকে দেখছি? এ যে রনি, সেই শয়তান রনি, যে গত 6 মাস ধরে আমার জীবন অতিষ্ঠ করেছিল। সে আমার স্বামী অভিকের ভয় ভাই, সে আমার দেবর। মাথাটা চক্কর দিয়ে উঠল। মনে হলো আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। রনি আমার দিকে তাকিয়ে এমন একটা কুটিল হাসি দিল, যার অর্থ, বলেছিলাম না তোকে আমার বাড়িতেই আসতে হবে। ভয়ে আমার হাত পা কাঁপছিল। ইচ্ছে করছিল তখনই অভিককে সব বলে দিই যে এই লোকটা আপনার ভাই নয়, একটা জানোয়ার। কিন্তু পরমুহূর্তেই মনে হলো বাসর রাতে এই কথা বললে হয়তো অভিক বিশ্বাস করবে না, উল্টে পরিবারের শান্তি নষ্ট হবে। আর সম্পর্কটা যদি শুরুতেই ভেঙে যায়, এই ভয়ে আমি চুপ করে রইলাম। ভাবলাম, আমি তো এখন বাড়ির বড় বউ, ও আমার দেবর, সম্পর্কের খাতিরে হয়তো ও শুধরে যাবে। কিন্তু আমি জানতাম না, শয়তান কখনো তার স্বভাব বদলায় না। রাতের বেলা আত্মীয় স্বজন চলে যাওয়ার পর আমরা ড্রয়িং রুমে বসেছিলাম। শাশুড়িমা অভিককে জিজ্ঞেস করলেন, কিরে, বৌমার জন্য তুই কি উপহার এনেছিস? অভিক লাজ হাসি হেসে পকেট থেকে একটা ছোট্ট সোনার আংটি বের করল। বলল, মা, অরুণিমার জন্য এটা এনেছি। আমি তাতেই খুশি ছিলাম। স্বামীর দেওয়া সামান্য উপহারও স্ত্রীর কাছে অমূল্য। ঠিক তখনই রনি তার পৈশাচিক হাসিটা মুখে মেখে বলল, দাদা, তুমি আমার এমন সুন্দরী বৌদির জন্য মাত্র এইটুকু একটা আংটি আনলে? ছি! ওর গলার স্বর শুনে আমার গা শিউরে উঠল। অভিক কিছু বলার আগেই রনি তার শার্টের পকেট থেকে একটা চকচকে লাল মখমলের বাক্স বের করল। আমার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলল, বৌদি, এটা তোমার জন্য। যেমন তেমন জিনিস নয়, এর ভেতরে অনেক দামি হীরের নেকলেস আছে। আমি অনেক ভালোবেসে তোমার জন্য এনেছি। অভিক অবাক হয়ে ধমক দিল, তুই তো বেকার, 2 টাকা রোজগার করিস না, এত দামি নেকলেস পেলি কোথায়? রনি নির্লজ্জের মতো বলল, সে যেখান থেকে আনি, চুরি তো আর করিনি। নতুন একটা কাজে জয়েন করেছি, সেখান থেকে অগ্রিম নিয়ে বৌদির জন্য এনেছি। শাশুড়িমা তখন পরিস্থিতি সামলে দিতে বললেন, থাক, ওসব কথা এখন বাদ দে। অভিক, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। স্বামীর হাত ধরে যখন বাসর ঘরে ঢুকলাম, তখনও আমার বুক ধরভর করছিল। রনির ওই দৃষ্টি আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। ঘরে ঢুকে অভিক আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অরুণিমা, তোমাকে পেয়ে আমি ধন্য। আমি জানি না ভাই কি বলছিল, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন তোমাকে আগলে রাখব। অভিকের সেই স্পর্শে, সেই কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম। মনে হলো এই মানুষটা পাশে থাকলে কোনো ঝড়ই আমাকে ছুঁতে পারবে না। কিন্তু আমাদের সেই সুখের মুহূর্ত স্থায়ী হলো না। অভিক যখন আমাকে কাছে টেনে নিতে যাবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে শাশুড়ি মায়ের অস্থির গলা, অভিক, এক্ষুনি বৌমাকে নিয়ে বাইরে আয়, সর্বনাশ হয়ে গেছে। আমরা আতঙ্কিত হয়ে দরজা খুললাম। দেখি বাইরে শাশুড়ি মা, রনি আর একজন পুরোহিত বসে আছেন। আমাদের দেখেই পুরোহিত গম্ভীর মুখে বিধান দিলেন, বৌমার কোষ্ঠীতে মারাত্মক দোষ আছে। আগামী 3 মাস স্ত্রী পুরুষ একে অপরের মুখ দর্শন করতে পারবে না। শারীরিক সম্পর্ক তো দূরের কথা,
যদি এই নিয়ম ভাঙা হয় তবে ছেলের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা দুজনেই আকাশ থেকে পড়লাম। অভিক প্রতিবাদ করে উঠল, মা, এসব কি বলছো? আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। আজ আমাদের বাসর রাত, আর তোমরা এসব আজগুবি কথা নিয়ে এসেছ। কিন্তু শাশুড়িমা ছেলের পায়ে পড়ে গেলেন। কেঁদে বললেন, তোর পায়ে পড়ি বাবা, তুই আমার মরা মুখ দেখবি যদি আজ রাতে এক ঘরে থাকিস। মাত্র তো 3টে মাস, তারপর তো সারা জীবন পড়ে আছে। মায়ের এই কান্নাকাটির কাছে অভিক হার মানতে বাধ্য হল। আমাদের বাসর রাত আর হল না। আমাকে আলাদা ঘরে শোবার ব্যবস্থা করা হল। সারা রাত আমি দুচোখের পাতা এক করতে পারিনি। মনের ভেতর একটা খচখচানি কাজ করছিল। সবকিছু কেমন যেন সাজানো নাটক মনে হচ্ছিল। রনির ওই বাঁকা হাসিটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন সকালে অভিক রাগে না খেয়েই অফিসে চলে গেল, কিন্তু সে দমে যাওয়ার পাত্র ছিল না। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে শহরের এক বড় জ্যোতিষীকে সাথে করে নিয়ে এলো। সেই জ্যোতিষী আমার জন্মছক, হাতের রেখা সব বিচার করে স্পষ্ট জানিয়ে দিলেন, আপনার স্ত্রীর কুষ্ঠিতে কোনো দোষ নেই, কালসর্প যোগ বা মাঙ্গনিক কিচ্ছু নেই। আপনারা নিশ্চিন্তে সংসার করতে পারেন। যে আপনাদের এসব বলেছে সে হয় মূর্খ, নয়তো অসৎ উদ্দেশ্যে মিথ্যা বলেছে। জ্যোতিষীর কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু রনি ক্ষিপ্ত হয়ে উঠল। সে চেঁচিয়ে বলল, দাদা, তুমি বাইরের লোক এনে আমাদের পারিবারিক পুরোহিতকে অপমান করছো, মায়ের বিশ্বাসকে অপমান করছো। অভিক এবার আর ভাইয়ের কথা শুনল না। সে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। বলল, আমি আর কোনো নাটক সহ্য করব না অরুণিমা, তুমি আমার স্ত্রী, আর এটাই একমাত্র সত্য। সেদিন রাতে আমরা একে অপরের হলাম। অভিকের ভালোবাসায় আমি ভুলে গিয়েছিলাম বাইরের পৃথিবীর সব কুটিলতা। মনে হয়েছিল এটাই তো স্বর্গ, কিন্তু ভোর 4টের সময় সেই স্বর্গ যে নরকে পরিণত হবে তা কে জানত। ভোরবেলা অভিকের খিদে পেয়েছিল। সে বলল, তুমি শুয়ে থাকো, আমি রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি। আমি তাকে বারণ করেছিলাম, বলেছিলাম আমি যাচ্ছি, কিন্তু সে আমাকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আজ আমি তোমাকে সেবা করব। অভিক হাসি মুখে ঘর থেকে বেরোল। মিনিট 5ও কাটেনি, হঠাৎ এক বুক ফাটানো চিৎকার, আ! আমি ধর্মর করে উঠে দৌড়ে গেলাম। রান্নাঘরে অভিক নেই, আওয়াজটা বাথরুমের দিক থেকে আসছিল। বাথরুমের দরজা খোলা, আর সেখানে মেঝের ওপর পড়ে আছে অভিক। রক্তে ভেসে যাচ্ছে মেঝে, তার মাথার পেছনে গভীর ক্ষত, গলগল করে রক্ত বেরোচ্ছে। সে গোঙাচ্ছে, নড়তে পারছে না। অভিক বলে আমি চিৎকার করে তার উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার চিৎকারে শাশুড়িমা, রনি সবাই ছুটে এলো। কিন্তু অবাক করা বিষয় হল, একটা সুস্থ সবল মানুষ বাথরুমে পা পিছলে পড়লে কি মাথার পেছনে এমনভাবে আঘাত লাগতে পারে, যেন কেউ ভারী কিছু দিয়ে সজোরে আঘাত করেছে? হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার জানালেন অভিক বেঁচে আছে ঠিকই, কিন্তু সে প্যারালাইজড হয়ে গেছে। গলার নিচ থেকে তার শরীরের কোনো অংশ আর কাজ করবে না। গলার কথা বলার শক্তিও হারিয়েছে। সে এখন একটা জীবন্ত লাশ। আমার জগৎটা চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শাশুড়িমা হাসপাতালে দাঁড়িয়েই আমাকে অভিশাপ দিতে শুরু করলেন, অপয়া, ডাইনি, আমি তখনই বলেছিলাম একে ঘরে তুলো না, আমার সোনার টুকরো ছেলেটাকে ও খেয়ে ফেলল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, আমার চোখের জলও যেন শুকিয়ে গিয়েছিল। যখন সবাই আমাকে দোষারোপ করছে, তখন রনি এগিয়ে এলো। সে তার মাকে বলল, মা, বৌদিকে আর বকাবকি করো না, যা হওয়ার হয়ে গেছে। বৌদি এখন কোথায় যাবে? ও আমাদের বাড়িতেই থাকবে, দাদার সেবা করবে। শাশুড়িমা রাগে গজগজ করতে করতে চলে গেলেন। আমি রনির দিকে তাকালাম। তার চোখে সেই পুরনো লোলুপ দৃষ্টি, কিন্তু তার সাথে মিশে আছে এক পৈশাচিক জয়ের আনন্দ। অভিককে বাড়িতে নিয়ে আসা হলো। হুইল চেয়ারই হলো তার সঙ্গী। সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দিয়ে জল গড়ায়, কিছু বলতে চায় কিন্তু পারে না। আমি দিনরাত তার সেবা করি আর আড়ালে চোখের জল ফেলি। আমার বাবা মা আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি যাইনি। আমার স্বামীকে এই অবস্থায় ফেলে আমি কোথায় যাব? তাছাড়া আমার মনে একটা সন্দেহ দানা বাঁধছিল। এই দুর্ঘটনা স্বাভাবিক নয়। দুর্ঘটনার 2-1 দিন পরের কথা। শাশুড়িমা ব্যাংকে যাবেন পেনশনের টাকা তুলতে। তিনি রনিকে বললেন সাথে যেতে। রনি বলল, মা, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একাই যাও, আমি বরং বাড়িতে থাকি, দাদা বৌদি একা আছে। শাশুড়িমা অগত্যা একাই বেরিয়ে গেলেন। পুরো বাড়ি ফাঁকা। অভিক তার ঘরে হুইল চেয়ারে বসে আছে। আমি ঠাকুর ঘরে বসেই ঈশ্বরকে প্রার্থনা করছিলাম, প্রভু, কেন আমার সাথে এমন করলেন?
আমার স্বামীর অপরাধ কি ছিল? কান্নায় আমার গলা বুঝে আসছিল। হঠাৎ পায়ের শব্দ। আমি চমকে পেছনে তাকালাম। রনি। সে ঠাকুরঘরের দরজায় দাঁড়িয়ে হাসছে। সেই হাসি যা আমি গত 6 মাস ধরে ঘৃণা করে এসেছি। সে বলল, বৌদি, ঠাকুরকে ডেকে আর কি হবে? যা দেওয়ার আমিই তো তোমাকে দিতে পারি। আমি উঠে দাঁড়ালাম। বললাম, কি বলতে চাও? রনি ধীরে ধীরে এগিয়ে এলো। বলল, দাদা তো এখন অচল, একটা জড় পদার্থ। তোর এই ভরা যৌবন কি ওই অকেজো মানুষটার সেবায় নষ্ট হবে? আমি তো আছি, আমাকে একটা সুযোগ দে, আমি তোমাকে রানীর মতো রাখব। দাদার যা দেওয়ার ক্ষমতা নেই, আমি তোমাকে সেই সুখ দেব। ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি সজোরে তার গালে একটা থাপ্পড় বসালাম। চিৎকার করে বললাম, ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে এইসব বলার? তুই আমার দেওর, মায়ের পেটের ভাইয়ের মতো। থাপ্পড় খেয়ে রনির চেহারা বদলে গেল। সে হিংস্র বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমার চুলের মুঠি ধরে হিসিস করে বলল, অনেক নাটক করেছিস। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হয়। তোকে পাওয়ার জন্যই তো আমি এত কিছু করলাম। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, মানে কি করেছিস? রনি আমাকে ধাক্কা দিয়ে মেঝের ওপর ফেলে দিল। তার চোখ দিয়ে তখন শয়তানের আগুন বেরোচ্ছে। সে বলল, শোন তবে, মরার আগে সব সত্যি জেনে নে। পলাশের বাইকের ব্রেক ফেল আমিই কারিয়েছিলাম। তোকে অপয়া সাজিয়ে বিয়েটা ভেঙেছিলাম, যাতে তোর বাবা মা বাধ্য হয়ে আমার দাদার সাথে তোর বিয়ে দেয়। আমি জানতাম তুই আমাকে বিয়ে করবি না, তাই এই ফোন দিয়ে এঁটেছিলাম। ভেবেছিলাম দাদার বউ হয়ে এই বাড়িতে আসবি, আর আমি তোকে ভোগ করব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কি বলছে এই জানোয়ারটা? রনি থামল না, বলতে থাকল, বিয়ের রাতে ওই পুরোহিতকে 5,000 টাকা ঘুষ দিয়েছিলাম মিথ্যে কথা বলার জন্য। কিন্তু দাদা যখন সেটা মানল না, তখন বাধ্য হয়ে আমাকে কাজটা করতে হলো। ভোর রাতে বাথরুমে দাদাকে আমিই রড দিয়ে পিটিয়েছি। ব্যাটা মরেনি, প্যারালাইজড হয়ে গেছে, ভালোই হয়েছে। চোখের সামনে নিজের বউকে অন্যর হতে দেখবে আর কিচ্ছু করতে পারবে না। আমি ঘৃণায় আতঙ্কে চিৎকার করে উঠলাম। দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা অভিকের ঘরে ঢুকলাম। অভিকের হুইলচেয়ারের পাশে গিয়ে আছড়ে পড়লাম। ওগো, তুমি শুনছ? তোমার ভাই মানুষ নয়, ও জানোয়ার। ও তোমার মারতে চেয়েছিল। অভিকের চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। তার চোখের মণিগুলো ছটফট করছে, যেন গলার ভেতর আটকে থাকা আর্তনাদটা বের করতে চাইছে, কিন্তু সে অসহায়। রনি ধীর পায়ে ঘরে ঢুকল। তার হাতে এখন একটা কেরোসিনের বোতল আর দেশলাই। সে দরজাটা আটকে দিয়ে বলল, আজ তোকে আমার হতেই হবে, আর যদি রাজি না হোস তাহলে অপয়া অপবাদ নিয়েই তোকে মরতে হবে। আমি সবাইকে বলবো, স্বামী সেবা করতে না পেরে তুই আত্মহত্যা করেছিস। সে আমার দিকে এগিয়ে এলো। আমি রান্নাঘরের দিকে ছুটলাম। হাতে একটা ফল কাটার ছুরি তুলে নিলাম। বললাম, খবরদার, কাছে আসবি না, আমি মরে যাব, তবুও তোর মতো জানোয়ারের স্পর্শ নেব না। রনি অট্টহাসি দিয়ে উঠল। আমার হাত থেকে এক ঝটকায় ছুরিটা ফেলে দিল। তারপর আমার গায়ে কেরোসিন ছিটিয়ে দিল। তেলের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সে দেশলাই কাঠিটা জ্বালালো। আগুনের শিখাটা আমার চোখের সামনে নাচছে। আমি তখন মৃত্যুর মুখোমুখি। অভিকের দিকে তাকালাম, তার চোখেও মৃত্যুর আতঙ্ক। আমি চিৎকার করে বললাম, আমাকে মেরে ফেল, কিন্তু মনে রেখিস, পাপ কোনোদিন চাপা থাকে না। রনি দেশলাইটা আমার গায়ে ছুঁড়ে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে দরাম করে সদর দরজা ভেঙে ফেলার শব্দ। রনি চমকে পেছনে তাকালো। মুহূর্তের মধ্যে পুলিশ আর আমার শাশুড়িমা ঘরে ঢুকে পড়লেন। শাশুড়িমায়ের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি সব শুনেছেন। রনির এক বন্ধু, যার বিবেকে বেঁধেছিল, সে শেষ মুহূর্তে গিয়ে আমার শাশুড়িমাকে সব বলে দিয়েছিল, আর শাশুড়িমা পুলিশ নিয়ে সঠিক সময় এসে পৌঁছেছিলেন। পুলিশ অফিসার এসে রনির হাত থেকে দেশলাইটা কেড়ে নিলেন। শাশুড়িমা দৌড়ে এসে রনির গালে কষিয়ে এক থাপ্পড় মারলেন। কুলঙ্গার, তুই আমার পেটে জন্মেছিস ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। নিজের দাদাকে পঙ্গু করে দিলি, এই মেয়েটাকে নরক যন্ত্রণা দিলি, ছি! রনি পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে জাপটে ধরল। হাতকড়া পরানো হলো। যাওয়ার সময় সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু সেই চোখে আর কামুকতা ছিল না, ছিল পরাজয়ের গ্লানি। পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। শাশুড়িমা বৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তার চোখে অনুশোচনার জল। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি চিনতে পারিনি কে আসল রত্ন আর কে কয়লা। তোকে আমি কত কটু কথা বলেছি, অথচ তুই আমার ছেলেকে আগলে রেখেছিস। আমি শাশুড়িমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলাম। এতদিনের জমানো সব কষ্ট যেন সেই কান্নায় ধুয়ে গেল। সেদিন পর 3 মাস কেটে গেছে। রনির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অভিক এখন অনেকটা সুস্থ, ফিজিওথেরাপি চলছে। ডাক্তার বলেছেন মনের জোর থাকলে সে আবার হাঁটাচলা করতে পারবে। এখন সে আধো আধো কথা বলতে পারে। কাল রাতে সে আমার হাত ধরে অস্পষ্ট স্বরে বলল, ধ, ন, বা,
আমি তার মুখে হাত রেখে বললাম, আমরা একে অপরের পরিপূরক, ধন্যবাদ দিও না। আজ আমি আর অভিক সুখে আছি। জীবনের ঝড়টা হয়তো আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বিশ্বাস আর ভালোবাসাটা কেড়ে নিতে পারেনি। পাপের বিনাশ হয়েছে আর সত্যের জয় হয়েছে। আমার জীবনটা হয়তো সিনেমার মতো নাটকীয় ছিল, কিন্তু শিক্ষাটা বাস্তব। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, আর ধৈর্য ধরলে ঈশ্বর ঠিকই বিচার করেন।